রুনিয়া, শুভ সকাল। শুভ সকাল জোহা, এবং সেই সাথে শুভ সকাল আপনাদের সকলকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন যমুনা টিভির নিয়মিত আয়োজন সকালের বাংলাদেশে। আমি যথারীতি রুনিয়া আছি এবং জোহা। রুনিয়া, আজকে একটি বিশেষ দিন, ডিসেম্বরের প্রথম দিন, বিজয়ের মাস অবশ্যই, এবং আমাদের সঙ্গে একজন অতিথি আছে। বিরতির আগে আমরা বলছিলাম ডক্টর লিমা রহমান, তিনি চিফ অফ পার্টি HIV প্রোগ্রামসের সেভ দ্য চিলড্রেন থেকে তিনি আমাদের সাথে আজ যোগ দিয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আজকের এই সকালে আমাদেরকে সময় দেওয়ার জন্য, বিশেষ করে আজকের মতো দিনে, কারণ আজকে বিশ্ব এইডস দিবস। যদি প্রথমে জানতে চাই আপনার কাছে, আপনার দিনটা কিভাবে শুরু হয়, সকালটা কিভাবে শুরু করেন? আমি যেহেতু একটি কাজের সাথে জড়িত আছি, একটি সংস্থার সাথে আছি, সকালটা আমার শুরুই হয় কাজে যাওয়ার প্রস্তুতিতে। আচ্ছা, খুব স্বাভাবিক। আর আমি থাকি কাছাকাছি থাকি, গুলশানে থাকি। সো সকালটা শুরু হয় আসলে একটু গাছ দেখে, একটু সামনে আমার বাসার সামনে পার্ক, এখন একটু সবুজ দেখা যায়। জি জি, এখন তো গ্রিন এবং একটু কুয়াশাচ্ছন্ন, ভেরি নাইস। তাহলে সকালটা খুবই আসলে একদমই বলুন যে প্রকৃতির মধ্যেই আসলে সকালটা শুরু করা, নিজের মতন করে, একটু নিজের মতো করে। আমরা একটা আজকের প্রসঙ্গে আসতে চাই যে আজকে একটি বিশেষ দিন, বিশ্ব এইডস দিবস। এটি প্রায় 30 বছরের বেশি সময় ধরে পালন করা হচ্ছে, কিন্তু এটি আসলে প্রকোপটা বাংলাদেশে এবং মানুষের মধ্যে সচেতনতা কি সেই মাত্রায় গেছে যে মাত্রায় আসলে থাকা উচিত ছিল, আমাদের যেরকম প্রত্যাশা, সেটা তো আমরা মনে করি না। এই জায়গাগুলো আসলে একটু জানতে চাই কেন। আচ্ছা, আমার মনে হয় যে এই প্রকোপ বাড়ছে বা মানুষের জনসচেতনতা নাই, এই বিষয়টা বোধহয় একটু আলোচনা করাটা বেটার হবে। কারণ প্রকোপ বাড়ছে কথাটা চেয়ে আমি এটাকে একটু অন্যভাবে এক্সপ্লেন করব। আসলে HIV এবং এইডস, এটি তো দুটি শব্দ, কিন্তু দুটি একটি আরেকটি সম্পর্ক। আমরা যদি জনসচেতনতার কথা বলি, সবাই কিন্তু প্রায় এইডস শব্দটিতে বেশি পরিচিত, HIV শব্দটিতে কম পরিচিত। তো গত 20 বছর ধরে আমরা যেই সংস্থা সরকারের সাথে কাজ করছি, সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয়, ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিস, এইডস কন্ট্রোল প্রোগ্রাম, তার সাথে আসলে আমরা খুব সরাসরি সম্পৃক্ত হয়ে কাজ করি সেভ দ্য চিলড্রেন। এটা আসলে সেখান থেকে আমরা দেখেছি যে প্রথম মানুষের মধ্যে একটা ভয়, ভীতি, একটি আশঙ্কা, তারপর বলতে পারেন কুসংস্কার, তারপর অপবাদ, বৈষম্য, এই বিষয়গুলো অনেক বেশি ছিল। ধীরে ধীরে কিন্তু আপনারা দেখবেন যে বাঁচতে হলে জানতে হবে, এই স্লোগানে কিন্তু একটি বড় ধরনের আসলে বলতে পারেন যে দেশে কিন্তু একটি HIV/AIDS প্রতিরোধমূলক এক ধরনের প্রচারণা কিন্তু হয়েছে। হ্যাঁ, টিভিতে হয়েছে, আমরা বাস প্যানেলিং এ দেখেছি, সাইনবোর্ড, সামাজিকভাবে গণমাধ্যমে, এবং সেটা একটা মাত্র উদ্দেশ্য ছিল যে ব্রেকিং দি সাইলেন্স। বিকজ HIV/AIDS এমন একটি শব্দ যে তার সাথে শুরুতেই মনে হয় যেন এর সাথে খারাপ কিছু বা কোনো একটা এমন পাপ জড়িত, একটি আচরণ এবং একটি খারাপ আচরণ জড়িত। তো সেই জায়গা থেকে আসলে আমি মনে করি যে এই গণসচেতনতা বৃদ্ধি পেয়েছে। আর আমরা যে কেস বাড়ছে, এই কথাটাকে আমি একটু অন্যভাবে আসলে ব্যাখ্যা দিতে চাচ্ছি। তার কারণ হচ্ছে যে এইডস যদি আমরা নির্মূল করতে চাই সারা বিশ্বে, যেটাকে বলে যে 2030 সনের মধ্যে এইডস নির্মূল করার যে গোল, যেটা আপনার SDG-তেও যে 17টি গোল আছে তার মধ্যে নাম্বার 3, মানে 3 নম্বরে এটা আছে। সেখানে কিন্তু বিশ্বব্যাপী একটি কর্মকৌশল নেওয়া হয়েছে। সেই কর্মকৌশলের মধ্যে প্রথম এই কর্মকৌশল, কিংবা ধরেন যে এটা বলে ফাস্ট ট্র্যাক স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে 90, 90 এবং 90। তার মানে কি যে আমি যারা HIV-তে আক্রান্ত তার 90% তার অবস্থান সম্পর্কে জানবে। তার মানে উনি হচ্ছেন আইডেন্টিফাইড হবে, রাইট? না হলে অবস্থান তো জানা সম্ভব না। এবং আমি এখানে একটু জোরালোভাবেই বলতে চাই যে HIV আসলে আপনি উপর থেকে দেখে, যেমন করোনাতে আপনি উপসর্গ দেখলেন, গলা ব্যথা, কাশি, আপনি কিছুটা হলেও ধারণা করলেন যে এটা করোনা, তারপরেও কিন্তু আমরা আসলে টেস্টের মাধ্যমেই করোনাটাকে নিশ্চিত হচ্ছি। হয়তো অ্যাসিমটোমেটিক কেসকেও কিন্তু হয়তো নিশ্চিত হতে পারছি না। তো সেরকম জায়গা থেকে HIV-ও সেরকম, যে আপনি রক্ত পরীক্ষার মাধ্যমে আপনাকে নিশ্চিত হতে হবে। তার মানে কি যে আমি যদি যাদেরকে আমি আনুমানিক যে সংখ্যাটা, যেটা আমাদের দেশে প্রায় 14,000 আনুমানিক সংখ্যা, তাকে যদি আমার শনাক্ত করতে হয় 90 ভাগ,
আমাকে তো টেস্ট বাড়াতে হবে এবং আমরা প্রতি বছর যখন এই পরিসংখ্যানটা দেখব আমাদের কিন্তু আপাত দৃষ্টিতে মনে হবে সংখ্যা বাড়ছে, কিন্তু আমরা যারা এই কাজের সাথে যুক্ত আমরা কিন্তু আনন্দিত হই যখন আমরা দেখি যে কেসের সংখ্যা আমরা বাড়াতে পেরেছি। মিনিং হচ্ছে আমি কিন্তু 14,000-কে আমার মাথায় রাখতে হবে যে 14,000 যদি আমার আনুমানিক হয় তাহলে আমি কোথায় আছি। এই পর্যন্ত 2019-এর ডেটা হচ্ছে আমি 7,000 সামথিং আমি আইডেন্টিফাই করতে পেরেছি, মানে হচ্ছে প্রায় 52% করতে পেরেছি। তা আমি তো 90 থেকে পিছিয়ে আছি। তাহলে আমার একমাত্র লক্ষ্য কিন্তু যে আমি টেস্ট করে সংখ্যাটাকে শনাক্ত করব, 90% বাড়াতে হবে। 90% যে মানে হচ্ছে যে যারা আক্রান্ত তার 90% এটা জানতে হবে। তাহলে সুবিধাটা কোথায়? জি, আমি যদি সমাজে এটাকে একটা আইসবার্গ, আমি যদি এটা প্রচ্ছন্নভাবে বাড়তে দেই তাহলে কিন্তু ক্ষতির পরিমাণটা বাড়বে। তার মানে উনি কিন্তু না জেনে স্প্রেড করবেন। অবশ্যই সুবিধাটা যেটা যে আইডি শনাক্তকরণের পরপর যদি আপনি তাকে চিকিৎসা সেবায় আনতে পারেন, যেটা সরকার এখন বিনামূল্যে চিকিৎসাটা নিশ্চিত করেছে বাংলাদেশে 2015-র পর থেকে প্রায় গত 5 বছর, এটা আমাদের অনেকটি খুশির খবর। এবং আমরা বলি যে প্রায়োরিটি জেলা 11টি হসপিটাল থেকে এই সেবা নিশ্চিত করা হয়েছে এবং সেখানেও সব জেলাকে একইভাবে দেখা হয় না, যেখানে আসলে প্রায়োরিটি বেশি সেই জেলাগুলোতে সরকার যাচ্ছে। তো যদি আপনি চিকিৎসা সেবা নিতে পারেন যিনি এইচআইভি আক্রান্ত, তার জন্য দুটো লাভ। একটা হচ্ছে তিনি নিজে সুস্থ জীবনযাপন করবেন, আপনার একদম স্বাভাবিক মানুষের মতন, ওনার কোনো সমস্যা হবে না। এটা একটা অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ, যেমন অ্যান্টিভাইরাল ড্রাগ আমরা অন্যান্য ভাইরাস রোগে দিচ্ছি, নেওয়া হচ্ছে। একটাই বিষয় যে তাকে নিয়মিত সেবন করতে হবে, নিয়মিত সেবন না করলে তার মধ্যে রেজিস্ট্যান্স গ্রো করতে পারে, ড্রাগ রেজিস্ট্যান্স। কিন্তু তার মধ্যে সংক্রমণ যে আরেকজনকে ছড়ানোর যে প্রক্রিয়াটা সেটা এত বেশি হ্রাস পায়, ভাইরাল লোড এত বেশি শরীরে হ্রাস পায় যে উনি কিন্তু আর ইনফেক্টিভ থাকেন না। তাহলে মানে আমি যত শনাক্ত করব, আমি যত চিকিৎসা সেবায় আওতায় আনবো, আমার জন্য কিন্তু বাংলাদেশের জন্য অন্যদের জন্য ঝুঁকি কমবে, তার নিজের জন্য সুস্থ জীবন পাবে। তার মানে হচ্ছে যে এই যে বাড়ছে এক সেন্সে ঠিক আছে। এখন তার পাশাপাশি একটা কথা আছে যে নতুন সংক্রমণের হার, সেটা ইম্পর্টেন্ট, নতুন সংক্রমণের হার যদি 2030-এর মধ্যে আমি 300-র নিচে নামাতে না পারি, তার মানে গত বছরও কিন্তু আমাদের প্রায় 900-র মতো নতুন সংক্রমণ ছিল। তার মানে আমি যদি 300-র মধ্যে আবার না নিয়ে আসতে পারি, অপোজিট ভাবে থাকে না যে আমি পিকে গেলাম কিন্তু আমি আবার নতুন সংক্রমণ কমাবো, সেটা যদি আমি না কমাতে পারি তাহলে কিন্তু আমার লক্ষ্যমাত্রা অর্জন হবে না। তাহলে তো আপনি এত মানে কম্প্যাক্ট বলছেন, খুব ভালো মানে ভাবে এগোচ্ছে, কিন্তু পেছনের একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে বলছেন 90 পর্যন্ত যাবেন, কিন্তু পরীক্ষা করতে আসলে কে যাবেন? কোন কোন সিম্পটম যেহেতু নাই সেক্ষেত্রে আসলে সেই ক্ষেত্রে কাকে নিয়ে যেতে হবে? কাকে নিয়ে যাবেন? এখানে আসলে আমরা দুই ভাবে পরীক্ষা সেবাটা বাংলাদেশে সম্ভব আমরা দুই ভাবে রেখেছি। সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে এইচআইভি এডসে একটি শব্দ বলা হয় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। ঝুঁকিপূর্ণ কারা সেই ঝুঁকির মধ্যে আছে? সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে শিরায় নেশা গ্রহণকারী, যারা আমরা জানি যে ড্রাগ নেয়, মাদকাসক্ত তারা, এবং যারা শিরায় নেশা গ্রহণ করে, মানে দেখবেন যে ইনজেকশনের মাধ্যমে শিরায় নিচ্ছে, তাদের মধ্যে এই প্রকোপটা কিন্তু এখন বাংলাদেশে বেশ বেশি। এবং 2015-16-তে বের হলো যে তারা আসলে শিরায় নেশা গ্রহণকারীদের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে ওনারা সুই সিরিঞ্জ ভাগাভাগি করেন। এখন এই শিরায় নেশা গ্রহণকারী তাছাড়াও আছে আপনার মহিলা এবং পুরুষ যৌনকর্মী, যারা আসলে যৌন কাজের সাথে যুক্ত, পেশাগতভাবেই যৌন কাজের সাথে যুক্ত এবং মানে আনসেফ সেক্সুয়াল প্র্যাকটিস করছে, মানে প্রত্যেকটি সেক্স অ্যাক্টে তারা কিন্তু আসলে কন্ডম ব্যবহার করছে না। আরেকটা গ্রুপ আছে যে আমরা বলি যে হিজড়া বা ট্রান্সজেন্ডার গ্রুপ, মাইগ্রেন্ট পপুলেশন, যারা ধরেন এক্সটার্নাল ইন্টারনাল মাইগ্রেন্ট কিংবা শরণার্থী, এই ধরনের যারা গ্রুপগুলো আছে তাদেরকে আমরা বলি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। তাদের জন্য কিন্তু সরকারি অর্থায়নে এবং বেশ দাতা সংস্থা গ্লোবাল ফান্ড, তাদের জন্য কিন্তু আমাদের প্রোগ্রাম আছে। প্রোগ্রামটার মধ্যে সচেতনতা বৃদ্ধির সাথে সাথে আমাদের এইচআইভি শনাক্তকরণ, তার মানে এইচআইভি টেস্ট আছে, এবং তারা কিন্তু টেস্ট কোথায় গিয়ে করবে, কিভাবে করবে, তাদেরকে তাদের পিআর এর মাধ্যমে এই তথ্যটা পৌঁছে দেওয়া হয় এবং নিয়ে যাওয়া হয় সেন্টারে।
এবং তাদের দ্বারগোড়াতে গিয়েও আমরা এখন টেস্টটা করছি। এটা হচ্ছে একটি টেস্টিং মেকানিজম যারা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন সবাইকে কি আপনারা প্রোগ্রামের আওতায় এনেছেন? এটা আসলে সবাইকে এখন পর্যন্ত আনা যায় নাই, তবে আমরা দ্রুততার সাথে এটা বাড়াতে চেষ্টা করছি যে কভারেজ, এবং গভর্নমেন্ট এটাকে কিন্তু খুব আমি বলবো যে ইম্পর্টেন্স দিয়ে দেখছে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে সরকারি হাসপাতাল 23টি জেলাতে 28টি সরকারি হাসপাতালে এইচআইভি টেস্টিং সেবাটা চালু আছে। তার মানে 28টি হাসপাতালে চালু আছে, সরকারিভাবে চালু আছে। তাহলে কি হলো, এটা কি বিবেচনায় 23টি মানে 64টি জেলা, এটা কোন কোন বিবেচনায়? এটা আসলে 64টি জেলার মধ্যে 23টি জেলাকে আমরা বলি প্রায়োরিটি। সেখানে কিছু মাপ নির্ণয় করা আছে যে এইচআইভি পেশেন্টের সংখ্যা, তারপরে হচ্ছে বর্ডার এরিয়া, তারপরে হচ্ছে নাম্বার অফ কি পপুলেশন, আমরা এদিকে কি পপুলেশন বলি, এসটিআই এর প্রবণতা, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, এগুলো সবগুলো দেখে এটাকে প্রায়োরিটাইজ করা হয়। কারণ আপনি যখন একটি উন্নয়নশীল দেশে এইচআইভির মতো একটা জায়গায় যখন আপনি ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টমেন্টটা তো আপনি যত্রতত্র করতে পারেন না। ইউ হ্যাভ টু বি ভেরি ইনভেস্ট। আমাদের কর্মকৌশল আছে সরকারে, যেখানে ইউএনএইচ সহায়তা করে, ওরা বলে যে ইনভেস্টমেন্ট কেস করে। তার মানে কি যে আপনি $1 খরচ করলেন, তাহলে আপনার রিটার্ন কত। সো ওই রকম ভাবে কিন্তু দেখে প্রপার ইউজ যেন হয়। মানে আমি একটা জেলায় গেলাম, যেই জেলাতে আসলে এইচআইভি ঝুঁকি নেই, সেখানে কাজ কেন করব, যেখানে আমি সারা দেশে ওদেরকে নিয়ে কাজ করতে। মানে উত্তরটা মোটা দাগে এরকম যে বেশি ঝুঁকিপূর্ণ জায়গায় টেস্টিং সেবাটা চালু করা। তবে এই বিষয়ে আসলে আমাদের সোসাইটির মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এক ধরনের ভুল ধারণা আছে, সেইটা নিয়ে আমরা কথা বলবো। রোগের, যে কোনো রোগের কিন্তু এক ধরনের লক্ষণ থাকে এবং কারণ থাকে, সেই জায়গাটা একটু স্পষ্ট হওয়া দরকার আমার মনে হয়। আমার মনে হয় আজকে যেহেতু আমাদের অনেক দর্শক আসলে এই প্রোগ্রামটা দেখছেন, এই জন্য আমি একটু ভেঙে বললাম যে কোথায় আমরা আসলে টেস্টিং সেবাটা পাবো। ডেফিনেটলি টেস্টিং সেবাটা অপ্রতুল থাকলে আসলে একজনকে আপনি কোথায় পাঠাবেন। এখন কথা হচ্ছে যে আমার মনে হয় আজকে যেহেতু আমাদের অনেক দর্শক আসলে এই প্রোগ্রামটা দেখছেন, এই জন্য আমি একটু ভেঙে বললাম যে কোথায় আমরা আসলে টেস্টিং সেবাটা পাবো। ডেফিনেটলি টেস্টিং সেবাটা অপ্রতুল থাকলে আসলে একজনকে আপনি কোথায় পাঠাবেন। এখন কথা হচ্ছে যে আমি কিভাবে বুঝবো যে আমি এই রোগে আক্রান্ত হয়েছি। এটা আসলে একটা অনুমান করা যায়। এর মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে কারো যদি, যারা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী তারা তো ওই বিহেভের মধ্যে আছে, সাধারণ জনগণ কিভাবে, কারো যদি মনে হয় যে আমি একটি অনিরাপদ যৌন মানে সম্পর্ক আমি কারোর সাথে করেছি, এটা হতে পারে যে বিবাহ বহির্ভূত, বিবাহ পূর্ব, কিংবা ধরেন অনেকে আছে যে বহুগামিতার কারণ থাকতে পারে। একজন মানুষ মাইগ্রেন্ট, সে সংসার ছেড়ে অনেকদিন বাইরে আছেন, তার কিন্তু এরকম একটি সম্পর্ক হয়ে যেতেও পারে। আমরা আজকাল দেখছি যে সোসাইটিতেও আসলে খুব মেলামেশার একটা ব্যাপার হচ্ছে। সেখানে কিন্তু অনেক সময় আসলে যারা তরুণী, যুবক যুবতী, তারা হয়তো ভাবছে যে আচ্ছা আমি যাই, আমি একটা সেক্সুয়াল অ্যাক্ট করি, তাতে আমার কি ক্ষতি হবে। কিন্তু আমি সেক্সুয়াল অ্যাক্ট করুক, সেটা আরেকটি অধ্যায়, সেই বিষয়টাতে আমি আজকে যাব না। কিন্তু আমি সেফ সেক্স অ্যাক্ট করছি কিনা সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমি কোনোভাবে আসলে ব্লাড ট্রান্সফিউশন করেছি, সেই ব্লাডটা আসলে স্ক্রিন ছিল না, তাহলেও কিন্তু আমি কিন্তু আসলে এইচআইভিতে আক্রান্ত হতে পারি। এরকম একটি জায়গায়, কিংবা একজন মাইগ্রেন্ট, সে হয়তো বা তার স্ট্যাটাসটা জানতো না, সে তার পরিবারকে এসে কিন্তু এইচআইভিটা ছড়িয়ে দিতে পারবে, কারণ যৌন মাধ্যমে। এখন এরকম একটি জায়গায় কি কি হলে আপনি ভাববেন। একটা কথা হচ্ছে যে আমাদেরকে খোলামেলা হতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে আচ্ছা আমার বিষয়টা নিয়ে কথা বলতে হবে। যে আমার একটা ফ্রেন্ডকে আমি হয়তো জিজ্ঞেস করতেই পারি যে আমার এরকম একটা ব্যাপার হয়েছে, তাহলে আমি কি করব। আসলে দেখা যায় যে এই ধরনের রোগীগুলো সাধারণত যক্ষ্মা রোগের আমরা যেই মানে উপসর্গগুলো দেখে থাকি, যে ওজন কমে যাওয়া, 1 মাসের বেশি সময় ধরে জ্বর, কিংবা শরীরের ওজন খুব বেশি নেমে আসছে, এবং তার হচ্ছে যে বিভিন্ন সময় অরাল থ্রাশ হয়, মুখে ঘা। তারপরে দেখা যাচ্ছে যে তার আসলে এইচআইভিতে যারা আক্রান্ত তারা সাধারণত টিবিতে আক্রান্ত হয়, যক্ষ্মা রোগে আক্রান্ত হয়। কারণ এটার বিষয়টা কি, এইচআইভি মানে কি, এইচআইভি হচ্ছে একটা ভাইরাস যে তার হলো যে ইয়েটা কমে যাচ্ছে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। যক্ষ্মা রোগের যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো দেখা দিলে এইচআইভিরও একটি সম্ভাবনা থাকতে পারে। তাহলে এইখানে বিষয় হচ্ছে যে তার সাথে সাথে যদি যেই কথাগুলো আমি বললাম, যে তার যদি কোনো রকম এরকম এক্সপোজার, কিংবা উনি যদি ঝুঁকিপূর্ণ কোনো একটা আচরণ করে থাকেন,
তাহলে আমি মনে করি যে তার আসলে টেস্টে যাওয়া উচিত এবং তার টেস্ট করে নিশ্চিত হওয়া উচিত যে তার মধ্যে এইচআইভি ভাইরাসটা আছে কিনা। আচ্ছা, এইচআইভি এবং এইডস দুটো শব্দই কিন্তু আমরা শুনি, আমরা এইডস এর সাথে খুব বেশি পরিচিত, এইচআইভিটা আসলে আমরা বুঝি না। এই দুটার মধ্যে মাইনের ডিফারেন্স কোথায়? এইচআইভি হচ্ছে ভাইরাসটির নাম, যেমন করোনা ভাইরাস যেটি দ্বারা আক্রান্ত হয়। এইডস হচ্ছে লক্ষণ। যখন আপনার মধ্যে এইচআইভিতে আক্রান্ত হওয়ার পরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে আসতে থাকে, তখন লক্ষণগুলো প্রকাশ পায়। এইটি একটি আমরা বলে থাকি এইডস হচ্ছে লক্ষণের সমষ্টি, তার মানে রোগের সমষ্টি। এটা কোনো ইন্ডিভিজুয়াল একটি বিষয় হয় না, এটাতে প্রায় 4-5 ধরনের সমস্যা থাকে। অনেক সময় এই যে শরীরের ওজন কমে যাওয়া, মুখে ঘা হওয়া, টিবি লক্ষণের সাথে কিছুটা, তারপরে ধরেন ক্যান্সারের লক্ষণগুলো সাধারণত এরকম থাকে। অনেক সময় দেখা যায় যে আসলে ডক্টররা দেখেন যে হচ্ছে না, মানে ট্রিটমেন্ট করছেন কিন্তু হয়তো রেসপন্স করছে না, সেরকম ক্ষেত্রে কিন্তু অনেক সময় হিস্ট্রি নেওয়া হয় যে আপনি কি দেশের বাইরে কাজ করতেন, কিংবা আপনি কি এরকম কোনো পেশার সাথে জড়িত, বা আপনার কি কোনোভাবে এরকম ঝুঁকিপূর্ণ জায়গাগুলোকে খুঁজে বের করা, এটাও কিন্তু একটি বড়। তার মানে কি যে আমি যদি নাই জানি যে আমার ঝুঁকির জায়গাগুলো, যে জায়গায় আপনি বলছিলেন যে আসলে তথ্য মানুষের কাছে আসলে পৌঁছে যদি না দেওয়া হয়। আর এইচআইভি নিয়ে বিশেষ করে যেটা দরকার যে কিভাবে ছড়ায় না এবং কিভাবে আমি এটা প্রতিরোধ করব, এই 3টি বিষয় যদি কারো জানা থাকে তাহলে কিন্তু সে নিরাপদ। ডাক্তার লিমা রহমান, আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু আলাপ করলাম, কিন্তু এর মধ্যে মনে হলো যে প্রাপ্তবয়স্ক, বেশি বয়স্ক মানুষদের সম্ভাবনা রয়েছে, কিন্তু কোনোভাবে কি মানে শিশু বা কম বয়সী যারা, তাদের কিন্তু আলোচনায় আসেনি, তারা কি ঝুঁকির একেবারে বাইরে? না, শিশুরা অবশ্যই ঝুঁকির বাইরে নয়। কারণ হচ্ছে যে আক্রান্ত মা থেকে শিশুর মধ্যে জন্মের সময় কিন্তু এইচআইভিটা আপনার সংক্রমণ হতে পারে। কারণ গর্ভকালীন অবস্থায় মার পেটে যখন সন্তান থাকে, তখন মা যদি এইচআইভি আক্রান্ত থাকে এবং কোনোভাবেই যদি সে যদি চিকিৎসা সেবার মধ্যে না থাকে, তাহলে সম্ভাবনা প্রায় 25 থেকে 30% সম্ভাবনা থাকে যে বাচ্চাটা পজিটিভ হবে। ঝুঁকির বাইরে না। এবং এটা এরকম সারা বিশ্বে এই পর্যন্ত 2019 পর্যন্ত প্রায় 18 লক্ষ বাচ্চা কিন্তু এইচআইভিতে আক্রান্ত। 18 লাখ কিন্তু খুব কম সংখ্যা নয়। এবং এটা বিষয়টা দেখেন যে বাচ্চাটার কিন্তু কোনো রকমের ঝুঁকি আচরণ করার তো প্রশ্নই ওঠে না। সে কিন্তু একেবারে ইনোসেন্ট ভাবে কিন্তু আসলে ইনফেক্টেড হয়েই জন্মগ্রহণ করছে। তার মানে এখানে কিন্তু আসলে একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, যেটা নিয়ে আমরা এখন খুব বেশি পাবলিক হেলথ থেকে বলছি এবং সরকার এটা একটু উদ্যোগ নিচ্ছে, সেটা হচ্ছে এন্টিনেটাল চেকআপে এইচআইভি টেস্টটাকে ম্যান্ডেটরি করা। নো ম্যাটার যে তার কি ঝুঁকি না। আমরা যেমন রক্ত পরীক্ষা করি না, হিমোগ্লোবিন দেখি, আমরা একজন মায়ের ব্লাড প্রেশার দেখি, তাহলে এখানে তো আমি জাস্ট খুব ছোট্ট একটা টেস্ট, সো দ্যাট এই টেস্টটা যদি আমরা একদম মানে সারা বাংলাদেশেই এইটাকে যদি একটা নিয়মের মধ্যে নিয়ে আসি, সহজ করি যে আমার টেস্ট কিটটা অ্যাভেলেবল এবং এটা সম্ভব, তাহলে কিন্তু আমি খুব দ্রুত আইডেন্টিফাই করতে পারি। একেবারে সাধারণ মানুষের জন্য আরেকটি প্রশ্ন, সেটি এটি কি আসলে খুব ব্যয়বহুল বা অনেক সময় দিতে হয় কিনা? এই টেস্টটা একদম এখন ফ্রি। আর আরেকটা হচ্ছে যে আপনার এটা হোল ব্লাড টেস্ট বলি আমরা, একদম জাস্ট ফিঙ্গার প্রিক, এবং আপনি প্রথমে 3টা পরীক্ষা, প্রথম পরীক্ষাটাতে নেগেটিভ হলে দ্বিতীয় তৃতীয়তে যেতে হয় না। প্রথম পরীক্ষাটার মধ্যে সন্দেহ থাকলে সাধারণত দ্বিতীয়টা করে। তো এইভাবে 3টা পরীক্ষা, এবং পুরো সময়টা আসলে নট মোর দ্যান হাফ অ্যান আওয়ার টু 45 মিনিটস। এবং স্ট্রিপের মাধ্যমে করা হয়, আপনার 1 ফোঁটা রক্ত নিবে, ডায়াবেটিক টেস্টের মতো, বেশি সময় লাগছে না এবং খুব ঝুঁকি নাই। এবং আমরা যেটা করেছি যে একদম কমিউনিটি পিপলকে শিখিয়ে দিয়েছি, ইট ডাজন্ট রিকোয়ার যে আমাকে একটা ডক্টরি করতে হবে বা একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে করতে হবে। ইভেন যারা লে প্রোভাইডার তারাও আপনার এই টেস্টটা করতে পারে যদি ভালো করে তাকে সুপারভাইজ শিখিয়ে দেওয়া যায় তাকে। ডাক্তার লিমা রহমান, আমার মনে হচ্ছে যে এই বিষয়টি নিয়ে সামাজিকভাবে, যেহেতু অনেক মানুষের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে, সেক্ষেত্রে সামাজিকভাবে আমাদের অনেক দায়িত্ব আছে। সেইটা নিয়ে আসলে কোন কোন জায়গায় কাজ করা যায় সেটা নিয়ে আপনার কাছ থেকে আমরা শুনবো। কিন্তু একটি বিষয় আমরা আলোচনায় করিনি, সেটা হচ্ছে এই বছরের আজকে যে দিবসটি পালন করা হচ্ছে, সেটা একটা প্রতিপাদ্য নিয়ে যদি কিছু বলেন। আচ্ছা, আমরা গণসচেতনতার কথা বলছিলাম।
আসলে বিশ্ব এইডস দিবস কিন্তু গণসচেতনতা বাড়ানোর জন্য লক্ষ্যেই কিন্তু এটা আসলে পালন করা হয়, যে একটা সলিডারিটি। এবং এবারের যে প্রতিপাদ্য বিষয়, আমি এটা নিয়েও এসেছি, সরকারের একটি কার্ড, একটু পরেই আমরা আসলে সবাই এই প্রোগ্রামটাতে যাব, শিল্পকলাতে হবে। বাংলাদেশ সরকারও কিন্তু অন্যান্য আমরা যারা এনজিও কমিউনিটি তাদের সবাইকে সাথে নিয়ে এই দিবসটি পালন করবে। এবারের বিশ্ব এইডস দিবস 2020 পহেলা ডিসেম্বরের প্রতিপাদ্য হচ্ছে সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমরা যদি সবাই আসলে এঙ্গেজ না হতে পারি, জানতে হলে বাঁচতে হলে জানতে হবে, তারপর আমরা কিন্তু আরেকটা ওয়ার্ড বলি যে মানতে হবে। হ্যাঁ, তা এখন আমরা বলি যে টেস্ট করতে হবে। হ্যাঁ, গতবারও কিন্তু ছিল যে টেস্টের উপর যে গুরুত্বপূর্ণ, করোনা এসে আমরা যেভাবে বুঝছি ব্যাপারটা সেরকম। তার মানে কি দেখেন, আসলে টেস্ট এন্ড টেস্ট, তারপর হচ্ছে টেস্ট এন্ড ট্রিট। তার মানে হচ্ছে আমি টেস্ট করব, পজিটিভ পাবো, ট্রিটমেন্ট করব। মানে প্রথমে ডিনায়ালে থাকা যাবে না, কুসংস্কারচ্ছন্ন ভাবে যে এইডস এমন একটি রোগ, এটি একটি মরণ ব্যাধি, আমার আর কোনো বাঁচার কোনো উপায় নাই, এইগুলো আসলে একদম ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। এবং হচ্ছে যে একটা অপবাদ বা বৈষম্য দৃষ্টি থেকে দেখা। আমি যদি এখন যদি আপনি জানেন যে আমি একজন HIV পজিটিভ, সাথে সাথে আপনি কিন্তু আমার প্রতি আচরণগত পরিবর্তন, এটা করা যাবে না। আমরা পরিবারের মধ্যে, কারণ HIV কিভাবে ছড়ায় না, হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় না, একই বিছানায় ঘুমালে ছড়াবে না, একই বাথরুম ইউজ করলে ছড়াবে না, থালা বাসন ইউজ করলে ছড়াবে না, ইভেন আপনি যদি তাকে আলিঙ্গন করেন ছড়াবে না, হ্যান্ডশেক করেন ছড়াবে না। তাহলে আমি কেন একজনকে আমি কেন দূরে সরিয়ে দিব? তার চেয়ে আর 10টি রোগের মতো যদি আমি HIV কে ধরে নেই যে হ্যাঁ আমি নানা কারণ আমরা দেখি যে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এই রোগগুলো কিন্তু রক্তের মাধ্যমে হচ্ছে। দেয়ার আর সো মেনি ব্লাড, অর্থাৎ খুবই স্বাভাবিক একটি রোগের মতো করে নেয়া। আজকে আমার আসলে এখানে এসে আমি এই কথাটা সবার উদ্দেশ্যে বলতে চাই যে HIV এবং এইডস সম্পর্কে আসলে আপনারা জানুন, বুঝুন এবং নিজে বাঁচুন, অন্যকে বাঁচান, এবং আমরা যেন আসলে সমাজে খুব সাইলেন্ট কিলার হিসাবে এই রোগটাকে যেন বিস্তার লাভ করতে না দেয়। আমাদের এখনই কিন্তু সচেতন হওয়ার সময়, এবং এই দায়িত্বটা কিন্তু আমাদের সবার। প্রচারণার ক্ষেত্রে একটা সুন্দর শব্দ বলছেন আপনি, 90 এবং 90, কিন্তু তৃতীয় 90 সম্পর্কে আমরা জানি। আচ্ছা, আমি দ্বিতীয় 90টা বলেছিলাম যে চিকিৎসা সেবা, এবং যখনই উনি চিকিৎসা সেবায় আসেন, থার্ড 90 হচ্ছে যে সেই যিনি চিকিৎসা নিচ্ছেন তার ভাইরাল লোড টেস্ট, এবং এটা বাংলাদেশে হয়, ভাইরাল লোড টেস্টিংটা হচ্ছে। ভাইরাল লোড টেস্টিংটা করে আসলে দেখা হয় যে ওনার মধ্যে ভাইরাসটা কমে আসছে কিনা। আচ্ছা, তাহলে সংক্রমণের হারটা, এবং এই ভাইরাল লোড টেস্টের মাধ্যমে বোঝা যায় যে আমার যে চিকিৎসাটা দেওয়া হচ্ছে এটা সাকসেস। জি, তাহলে প্রথমে হচ্ছে আমি আইডেন্টিফাই করছি তাদের at least 90% আমি আইডেন্টিফাই করব 100 এর মধ্যে, মানে আমার আনুমানিক যারা সেই সংখ্যার 90%কে আমাকে আইডেন্টিফাই করতে নিশ্চিত করতে হবে। তারপর সেই আইডেন্টিফাইয়ের মধ্যে আমি 90%কে চিকিৎসা সেবার দিতে হবে, যেখানে বাংলাদেশ এখন পর্যন্ত প্রায় 65%-র বেশি উপরের দিকে যাচ্ছে। এবং আমরা যারা শিরায় নেশা গ্রহণকারীদের নিয়ে কাজ করি, তাদের মধ্যে আমরা ঢাকাতে প্রায় 83% আসলে অন এয়ারটি আনতে পেরেছি। আমরা মানে কাছাকাছি চলে গেছে। আচ্ছা, যদি আমরা সরকারি হাসপাতালগুলোতে, যদি আপনারা বলেছেন 28টা হাসপাতাল আছে যেখানে সরকারিভাবেই এই টেস্টটা করাতে পারে, সেখানে রেজাল্টগুলো কেমন আসে? সেখানে রেজাল্টগুলো তো দেখা যাচ্ছে যে আসলে পজিটিভের সংখ্যা বাড়ছে। ওইভাবে মানে আমি আমার শুরুর কথায় ফিরে যাই যে এই যে পজিটিভের সংখ্যা বাড়ছে মানে আইডেন্টিফিকেশন বাড়ছে। সেটি আসলে সুখের খবর। আসলে একদিকে সুখের খবর, আরেকদিকে আবার এটাও একটু আশঙ্কা যে আমার কি নতুন সংক্রমণ কি দ্রুত বাড়ছে, তার মানে কি যে আমার প্রতিরোধ কর্মসূচিগুলো কি আমরা আসলে সঠিকভাবে নিতে পারছি, আমরা কি মানুষকে জানাতে পারছি যে উনি একটি মানে অনিরাপদ যৌন সম্পর্ক করবেন না, কিংবা উনি ব্লাড স্ক্রিন করে নেবেন, কিংবা উনি সুই সিরিঞ্জ ভাগাভাগি করবেন না। কারণ এখন কিন্তু দেখেন ড্রাগের প্রবণতাও কিন্তু এই যে জিরো টলারেন্স মাদকাসক্ত, এটাও কিন্তু বেড়েছে দেশে, তাই না? ফ্রাস্ট্রেশন বলেন কিংবা ড্রাগের প্রতুলতা বলেন, নানাভাবে কিন্তু এটা বেড়েছে এবং একটা অ্যামিউজমেন্ট হিসাবে মানুষজন দেখছে। এবং দেখা যায় যে আসলে যে অন্যান্য ড্রাগগুলোর পাশাপাশি তাদের মধ্যে একটা আচরণগত পরিবর্তন হয়ে যায়, তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু পরে কিন্তু ইনজেক্টিং ফর্মে চলে যায়। দ্যাটস ভেরি, এবং সেখানেও কিন্তু সরকার একটি উপযোগী, এবং আমরা যারা গ্লোবাল ফান্ডের আওতায় সেভ দ্য চিলড্রেন কাজ করি, আমরা একটি যুগ উপযোগী নিয়েছি, আমি বলবো যে পদক্ষেপ নিয়েছি, সেটা হচ্ছে অরাল সাবস্টিটিউশন থেরাপি, ওএসটি বলে, মেথাডন। তার মানে যারা ইনজেক্টর কিংবা অন্যান্য ড্রাগে আছেন তাদেরকে আমরা মুখে ওষুধটা খাইয়ে দিই। এটা একটি এলিসিড ড্রাগ,
কিন্তু এত অল্প পরিমাণে খাওয়ানো হয় যাতে ওনার ওই নেশাটা না হয়, কিন্তু উনি কিন্তু একটা সুস্থ জীবনে ফিরে আসতে পারে এবং ধীরে ধীরে এই ওয়েস্টেজটা মানে আপনার ডোজটা কমিয়ে এনে তাকে কিন্তু সম্পূর্ণভাবে আসলে অনেকভাবে কাজ করার জায়গা আছে। এটা নিয়ে আসলে কথা বলে মনে হয় না যে আজকে একদিনে আমরা শেষ করতে পারবো, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ডক্টর লিমা রহমান, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকের এই দিবসে এসে কোনো আহ্বান জানাতে চান, মানে কোনো খুব সংক্ষিপ্ত। আমি যদি কল ফর অ্যাকশন বলি, আজকে বিশেষ করে 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, আমি একইভাবে বলবো যে আসলে আমাদের সকলের দায়িত্ব নিতে হবে এবং কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে যেন আমরা না ভাবি যে তারাই শুধুমাত্র এইচআইভিতে আক্রান্ত হতে পারে। আমরা যেন সচেতন হই, ভাবি যে আমিও যে কোনো সময় আক্রান্ত হতে পারি এবং সেই কারণে আমি কিভাবে এটা প্রতিরোধ করব, কিভাবে এটা প্রতিকার করব, সেই বিষয়টি সম্পর্কে আমরা জানবো, সবাই মিলে দায়িত্ব নিব এবং সমাজ থেকে এই কুসংস্কার এবং বৈষম্য দূর করব। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানলাম এবং সবার কাছে আমাদের এই আহ্বান রইল, সবকিছু স্বাভাবিকে ফেরত আসুক, আসলে সেটাই, এবং মানুষ সুস্থ থাক, মানুষ সুস্থ থাকুক, মানুষ জানুক, যেভাবে আমরা কথা বলছিলাম আজকে অতিথির সাথে, সেই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। সেই আহ্বানটা আরেকবার আমরা দর্শকদের কাছে জানাই এবং ডক্টর লিমা রহমান, আপনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য, এবং এত সুন্দর করে ডিটেইল আমাদেরকে বুঝিয়ে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং এই মুহূর্তে যারা দর্শক আছেন টেলিভিশনে, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আগামীকাল নতুন সকালে নতুন কোনো সম্ভাবনার গল্প নিয়ে। সেই পর্যন্ত শুভ সকাল। শুভ সকাল।